হ্যালো স্টুডেন্টস, আমি মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের 4th সেমিস্টার এমডিসির কনস্টিটিউশনাল ল থেকে একটা নিউ টপিক নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অর ফিচার্স অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। ভারতীয় কনস্টিটিউশন বা সংবিধানের যে মূল বৈশিষ্ট্যগুলি রয়েছে তার উপরেই কিন্তু আজকের ক্লাসটা আমি আলোচনা করব। চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা। এক সেকেন্ড, দেখো কি বলেছে। ভারতের সংবিধান বিশ্বের বৃহত্তম লিখিত সংবিধানগুলির মধ্যে একটি এবং এটি বিভিন্ন বৈশিষ্ট্য দ্বারা চিহ্নিত। এবারে সংক্ষেপে কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আলোচনা করো। দেখো, আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনকে কিন্তু বৃহত্তম কনস্টিটিউশনগুলির মধ্যে ধরা হয়ে থাকে এবং এর নিজস্ব কিছু বৈশিষ্ট্য রয়েছে যেগুলি আর 5টা দেশের কনস্টিটিউশনের থেকে আলাদা রয়েছে। ঠিক আছে, তো ফার্স্ট 1 নম্বরে দেখো কি বলেছে, লিখিত সংবিধান। দেখো, ভারতের সংবিধান একটি সুসংগঠিত লিখিত দলিল বলতে পারো, যেটা 1950 সালের 26শে জানুয়ারি কিন্তু কার্যকর হয়েছিল। দেখো, আমাদের যে ভারতের সংবিধানটা হচ্ছে কিন্তু বলতে পারো একটা লিখিত সংবিধান। মানে অনেক দেশে যেরকম হচ্ছে লিখিত কনস্টিটিউশন নেই, যেরকম হচ্ছে ব্রিটেনের কনস্টিটিউশনটা কিন্তু লিখিত নয়, কিন্তু আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন কিন্তু লিখিত এবং সেটা সুসংগঠিতও। এবং এটি কত সালে আর কি অ্যাডাপ্ট করা হয়েছিল? এটা অ্যাডাপ্ট করা হয়েছিল যে 1949-এর 26 নভেম্বর, যেটা এখানে লেখা নেই, এবং এই 1950 26 জানুয়ারিতে কিন্তু এটা এনফোর্সমেন্ট হয়েছিল। ঠিক আছে, আচ্ছা। পয়েন্ট নাম্বার 2, সংবিধানের প্রস্তাবনা। দেখো, আমাদের কনস্টিটিউশনে একটি প্রস্তাবনা রয়েছে যেটাকে হচ্ছে প্রিয়াম্বলও বলা হয়। এবার এই প্রিয়াম্বলে ভারতকে একটি সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক এবং প্রজাতন্ত্র হিসেবে কিন্তু ঘোষণা করা হয়েছে। দেখো, এই যে 5টা টার্ম দিয়ে আমাদের ভারতবর্ষকে আর কি চিহ্নিত করা হয়েছে বা ঘোষণা করা হয়েছে, এবং এই 5টা বিষয় কিন্তু আমরা কনস্টিটিউশনের একদম শুরুর দিকে প্রস্তাবনা বলে একটি পার্ট আছে, যেটাকে কনস্টিটিউশনের হচ্ছে মুখবন্ধ বলা হয়ে থাকে, সেখানে কিন্তু আমরা পাবো। ঠিক আছে, আচ্ছা। তারপর দেখো 3 নম্বর পয়েন্টটা কি আছে, সংবিধানের দীর্ঘতা এবং বিশদতা। ভারতের সংবিধান কিন্তু অত্যন্ত বিস্তারিত। এতে মোট 25টি পার্ট রয়েছে এবং 470টি হচ্ছে আর্টিকেল রয়েছে এবং 12টা হচ্ছে শিডিউল রয়েছে। ঠিক আছে, আগে এই যে 470 জায়গায় কিন্তু আগে 395টা ছিল, এখন 470টা রয়েছে। আগে ছিল হচ্ছে 22টা পার্ট, বর্তমানে 25টা হয়েছে, এবং আগে ছিল 8টা শিডিউল, বর্তমানে 12টা শিডিউল বা তফসিল হয়েছে। তো প্রচুর আর্টিকেল, মানে অনেকগুলো পার্টের মধ্যে অনেকগুলো আর্টিকেল, অনেকগুলো শিডিউল রয়েছে। তো বলতে পারো যে এটা আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন কিন্তু বেশ জটিল। ঠিক আছে, এবং জটিল মানে যেরকম জটিল তেমনই দীর্ঘতম বলতে পারো। আচ্ছা, নেক্সট 4 নম্বর পয়েন্টটা কি বলেছে, সংবিধানের সংশোধন যোগ্যতা। ভারতের সংবিধান পরিবর্তনযোগ্য, যা সংসদের মাধ্যমে সংশোধন করা যেতে পারে। এখনও পর্যন্ত কিন্তু 106 বার অ্যামেন্ডমেন্ট হয়েছে। ঠিক আছে, আমাদের কনস্টিটিউশন কিন্তু অ্যামেন্ডমেন্ট করা যায়, এবং এই অ্যামেন্ডমেন্ট করার জন্য যার হাতে এই অ্যামেন্ডমেন্ট করার পাওয়ার রয়েছে সে হচ্ছে পার্লামেন্ট বা সংসদ। পার্লামেন্টে কিন্তু বিল পাস করে কিন্তু কোনো একটা আইনকে, মানে কোনো একটা আর্টিকেলকে পরিবর্তন করা যায়। ওই জন্য বলা যায় যে আমাদের সংবিধানটা হচ্ছে সংশোধনযোগ্য। ঠিক আছে, আচ্ছা। তারপরে দেখো কি বলেছে, মৌলিক অধিকার, যেটাকে বলে ফান্ডামেন্টাল রাইটস, মৌলিক অধিকার। ভারতের সংবিধান নাগরিকদের জন্য 6টি মৌলিক অধিকার কিন্তু নির্ধারণ করে থাকে। ঠিক আছে, যখন প্রথম কনস্টিটিউশনটা তৈরি করা হয়েছিল সেই সময় 7খানা ছিল, বর্তমানে একটিকে বাদ দিয়ে কিন্তু 6টা আছে। এই 6টা অধিকার দেখো কী কী, সমতা বা সাম্যের অধিকার, স্বাধীনতার অধিকার, শোষণ বিরোধিতার অধিকার, ধর্মীয় স্বাধীনতার অধিকার, সংস্কৃতি ও শিক্ষার অধিকার এবং সাংবিধানিক প্রতিকার। ঠিক আছে, এই 6টা মোট রয়েছে। সমতা বলতে কি, একটু শর্ট করে বলে দিচ্ছি। সমতা মানে হচ্ছে আইনের চোখে বা আইনের দৃষ্টিতে সবাই সমান। স্বাধীনতা বলতে কি, যেটা হচ্ছে মানুষের ব্যক্তিগত স্বাধীনতা। শোষণ অধিকার মানে কি, শোষণের বিরুদ্ধে অধিকার মানে কি, যে কাউকে জোর করে দিয়ে কোনো কাজ করানো যাবে না, বেগার খাটানো বলো বা হিউম্যান ট্রাফিকিং, এটা কিন্তু হচ্ছে অ্যালাউ না। আচ্ছা, ধর্মীয় অধিকার সেটা হচ্ছে যে কোনো মানুষকে তার নিজস্ব ধর্ম পরিচালনা করার অধিকার দেওয়া হয়ে থাকে।
সংস্কৃতি এবং শিক্ষার অধিকার এটা মূলত হচ্ছে ব্যাকওয়ার্ড ক্লাসদের জন্য, তারা নিজেদের পছন্দ মতো ভাষা এবং পছন্দ মতো ভাষায় তারা কিন্তু পঠন পাঠন করতে পারে, এই বিষয়টা দেখা হয়েছে এখানে। এবং লাস্ট বলেছে যে কোনো ব্যক্তির যদি মৌলিক অধিকার খর্ব হচ্ছে বলে মনে করা হয় তাহলে সে হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে দ্বারস্থ হতে পারে, এটা লাস্টের অধিকারটা, ঠিক আছে। নেক্সট 6 নম্বর কি বলেছে, নির্দেশমূলক নীতি। সংবিধানে কিন্তু রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি রয়েছে, ঠিক আছে, যেটা সরকারের নীতি নির্ধারণে কিন্তু সহায়ক করে, ঠিক আছে। এই যে এটাকে যে ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি বলা হয়, মানে এই যে পলিসিগুলো বা নীতিগুলো এগুলো কিন্তু সরকারকে সাহায্য করে যে মানে দেশের জন্য বা রাজ্যের জন্য কোনো নীতি আর কি নির্ধারণ করতে। 7 নম্বর দেখো, সংসদীয় সরকার ব্যবস্থা। ভারতের সংসদীয় সরকার ব্যবস্থা রয়েছে এবং এখানে হচ্ছে রাষ্ট্রপতি কিন্তু নামমাত্র প্রধান বা নামমাত্র শাসক তাকে বলা হয়ে থাকে, যেখানে প্রাইম মিনিস্টার কিন্তু কার্যবাহী প্রধান। সেম অ্যাজ স্টেট, রাজ্যের ক্ষেত্রে কি হচ্ছে, রাজ্যের রাজ্যপাল হচ্ছে নামমাত্র প্রধান এবং সমস্ত ক্ষমতা কিন্তু থাকে সিএম বা মুখ্যমন্ত্রীর হাতে, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো যুক্তরাষ্ট্রীয় কাঠামো। যুক্তরাষ্ট্রীয় কাঠামো মানে ভারত হচ্ছে একটি যুক্তরাষ্ট্রীয় রাষ্ট্র, যেখানে ক্ষমতা কেন্দ্র এবং রাজ্যের মধ্যে কিন্তু বিভাজন রয়েছে। দেখো আমাদের দেশে মানে টোটাল যতগুলো ক্ষমতা রয়েছে, ক্ষমতাগুলোকে কিন্তু 2 ভাগে করা হয়, অ্যাকচুয়ালি 3 ভাগ করা হয়ে থাকে। কিভাবে, যে একটা মানে হচ্ছে কিছু ক্ষমতা কেন্দ্রের হাতে, কিছু ক্ষমতা রাজ্যের হাতে, আর কিছু ক্ষমতা রাজ্য কেন্দ্র উভয়ের হাতেই রয়েছে। তো যেহেতু এখানে কেন্দ্র এবং রাজ্য উভয়ের মধ্যে ক্ষমতাকে ভাগ করে দেওয়া হচ্ছে, কাজে ভারতবর্ষ কিন্তু যুক্তরাষ্ট্রীয় কাঠামো দেখা যায় ভারতবর্ষে। হ্যাঁ, 9 নম্বর দেখো কি বলেছে, স্বাধীন বিচার বিভাগ। ভারতের বিচার বিভাগ কিন্তু সম্পূর্ণ স্বাধীন, ঠিক আছে, যা সংবিধানের ব্যাখ্যা এবং সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মানে আমাদের যে ভারতের যে বিচার বিভাগ রয়েছে, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, আরও যে অধস্তন আদালতগুলি রয়েছে, এই যে বিচার বিভাগ বা যেটাকে জুডিশিয়ারি ডিপার্টমেন্ট বলে, এটা কিন্তু সম্পূর্ণ স্বাধীন এবং এটা কিন্তু কারোর পক্ষপাতিত্ব করে না, নিরপেক্ষভাবে হচ্ছে বিচার করে থাকে। এবং এই ভারতের যে বিচার বিভাগ রয়েছে, মানে যেখানে সুপ্রিম কোর্ট রয়েছে এর শীর্ষে, সুপ্রিম কোর্ট কিন্তু আমাদের কনস্টিটিউশনের ব্যাখ্যা এবং সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। 10 নম্বর বিশেষ সংরক্ষণ ব্যবস্থা। দেখো আমাদের কনস্টিটিউশনে যারা হচ্ছে পিছিয়ে পড়া বা ব্যাকওয়ার্ড যে ক্লাস রয়েছে, এছাড়াও শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইবদের জন্য কিন্তু কিছু রিজার্ভেশনের ব্যবস্থা করা হয়েছে, ঠিক আছে। আচ্ছা, 11 নম্বরকে একক নাগরিকত্ব, যেটাকে যে সিঙ্গল সিটিজেনশিপ বলা হয়। আমাদের ভারতের সংবিধানে কিন্তু একক নাগরিকত্ব মানে আমরা ভারতবর্ষের যেই প্রান্তেই বিলং করি না কেন, যে স্টেট থেকে বা ইউটি থেকে বিলং করি না কেন, প্রত্যেকের কিন্তু একটাই সিঙ্গল সিটিজেনশিপ হবে, একক নাগরিকত্ব হবে, ঠিক আছে। সমস্ত ভারতীয় নাগরিকদের জন্য কিন্তু এই অধিকারটা রয়েছে, যেখানে সমস্ত ভারতীয় নাগরিককে সমান অধিকার দেওয়া হয়ে থাকে, ঠিক আছে। তারপর দেখো 12 নম্বরটা কি বলেছে, সংবিধানের সর্বোচ্চতা। দেখো ভারতের সংবিধান হচ্ছে আমাদের দেশের সর্বোচ্চ আইন, ঠিক আছে। আমাদের দেশে যে সমস্ত আইন আসে, যা কিছু বলা হয়, সবই কিন্তু কনস্টিটিউশন মোতাবেক। কনস্টিটিউশনে সমস্ত আইন এবং নীতিগুলি দেওয়া আছে। বলতে পারো যে দেশের সর্বোচ্চ আইন হচ্ছে কনস্টিটিউশন, যার ওপরে সমস্ত আইন এবং নীতি কিন্তু ভিত্তি করে তৈরি করা হয়। 13 নম্বর ভাষাগত বৈচিত্র্য। দেখো সংবিধানে কি হয়, বিভিন্ন ভাষার স্বীকৃতি দেওয়া হয়েছে। আমাদের কনস্টিটিউশনে কিন্তু 22টা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ রয়েছে এবং যে এই অফিসিয়াল ল্যাঙ্গুয়েজগুলোকে হচ্ছে 8 নম্বর যে শিডিউলটা রয়েছে, 8ম তফসিল, সেখানে কিন্তু রাখা হয়েছে। ভারতবর্ষ 28টা রাজ্য বর্তমানে, এবং এখানে মানে বিভিন্ন রাজ্যের কিন্তু মানুষের ভাষার মধ্যে আমরা ডাইভার্সিটি দেখতে পাই। তো তার উপরে ভিত্তি করেই কিন্তু 22টা ভাষাকে অফিসিয়ালি স্বীকৃতি দেওয়া হয়েছে, ঠিক আছে। 14 নম্বর দেখো লাস্ট কি, নির্বাচনী ব্যবস্থা। আমাদের ভারতবর্ষে কি রয়েছে, সাধারণ নির্বাচন ব্যবস্থা রয়েছে। এখানে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ভোটিংয়ের মাধ্যমে কিন্তু প্রতিনিধিকে নির্বাচন করা হয়ে থাকে। মানে কাউকে ইচ্ছা হলো বসিয়ে দিলাম এমন না, এখানে ভোটিংয়ের ব্যবস্থা রয়েছে এবং সেটা প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে কিন্তু ভোটিংয়ের মাধ্যমেই নির্বাচনটা করা হয়ে থাকে, ঠিক আছে। আচ্ছা সরি, আরেকটা ছিল 15 নম্বর। দেখো
সংবিধানের নমনীয়তা এবং কঠোরতা কি বলেছে যে আমাদের কনস্টিটিউশনে এরকম কিছু নিয়ম আছে যেগুলো নমনীয়, মানে যেগুলোকে আমরা ইজিলি চেঞ্জ করতে পারি বা না লঙ্ঘন করতে পারি, এবং কিছু আছে যেগুলো কঠোর, যেগুলোকে পরিবর্তন করা যাবে না। তো এভাবে হচ্ছে কিছু আইনকে মানে চেঞ্জেবল, কিছু আইনকে হচ্ছে আনচেঞ্জেবল, এরকম করে রেখে পুরো কনস্টিটিউশনটাকে ব্যালেন্স করার চেষ্টা করা হয়ে থাকে। ঠিক আছে, দেখো শেষে কি বলেছে, ভারতের সংবিধান কিন্তু তার বহুমুখী বৈশিষ্ট্যের জন্য সারা দেশের আর কি মধ্যে খুবই ফেমাস, পুরো বিশ্বে কিন্তু হচ্ছে বলতে পারো যে ইন্ডিয়ান কনস্টিটিউশন আলাদা একটা দাম আছে, কারণ এখানে আমরা বিভিন্ন রকমের বৈশিষ্ট্য দেখতে পাই, এবং এই বৈশিষ্ট্যগুলোর মাধ্যমেই কনস্টিটিউশন কি করে থাকে, দেশের গণতান্ত্রিক কাঠামোকে কিন্তু শক্তিশালী করে, এবং নাগরিকদের অধিকার, নাগরিকদের কর্তব্য, মানে দেশের প্রতি নাগরিকদের কর্তব্য এবং নাগরিকদের প্রতি সরকারের যে অধিকার বা হচ্ছে দায়িত্ব, সেটাকে কিন্তু নির্ধারণ করতে সাহায্য করে। শুধু তাই না, বলতে পারো যে এটি ভারতের সমাজের যে বিভিন্নতা এবং ঐক্য বজায় রাখতে কিন্তু সহায়ক হয়। ঠিক আছে, তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা। অনেকগুলো হচ্ছে ফিচার্স কিন্তু রয়েছে, এক এক তোমাদের সবই বললাম, প্রত্যেকটা ফিচার্সই কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট রয়েছে। ঠিক আছে, আচ্ছা দেখো এখানে দুটো নাম্বার দেওয়া আছে, একদম শেষে দুটো নাম্বার হচ্ছে আমাদের সেন্টারের হেল্পলাইন নাম্বার। যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাইছো, কোনো একটি নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিও। এছাড়াও তোমরা কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে এই নাম্বার দুটো পেয়ে যাবে। ঠিক আছে, চলো আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।